যাচ্ছি আমি। খবরদার, তুমি আমাকে আটকাতে আসবে না। আমার পক্ষে তোমার এই অভাবের সংসারে থাকা আর সম্ভব হচ্ছে না। বইয়ের সকালে যদি পূরণ করতে না পারো তাহলে বিয়ে করছিলে কেন? অকম মা আমার জীবনটা শেষ করে দিছে। হ্যালো মা, আমি আর থাকতে পারতেছি না ওর সাথে। তোমার জামাইয়ের কাছ থেকে আমি একবারে চলে আসতেছি। কেরে মা, জামাইয়ের সাথে কি ঝগড়া করছ? বিয়ের পর থেকে এই অভাব লেগেই আছে। আমি আর এই অভাবে সংসার করতে পারবো না। এই শখের বয়সে তোমাকে জামাই যদি আমার শখই না পূরণ করতে পারে, দামি গহনা না দিতে পারে, ভালো কোনো পোশাক আশাক না দিতে পারে, বিদেশে তো একবার না ঘুরতে নিয়ে যেতে পারে, এমন লোকের সাথে আমি সংসার করে করবো কি? যখন তোর বাপের খারাপ সময় ছিল তখন আমি তোর বাবার সঙ্গে ছিলাম। তখন যদি আমি চলে যেতাম, তুই না তোর না এখন কি অবস্থা হইতো? তুই না এতিম হয়ে যাইতি। তোরও তো আল্লাহ এটা সন্তান দিছে। এখন যদি তুই জামাইয়ের ঘরে চলে আসো, সন্তানের ভবিষ্যৎ কি হইব এটা কি চিন্তা করছো? বাপের বাড়ি তখনই আসবি, স্বামীর সাথে করে নিয়ে আসবি, তো তাছাড়া আসে পারবি না। শুন, মাথা ঠান্ডা করে আর স্বামীর কাছে চলে যা। কি করো তুমি? যে সমস্ত নারী শূন্য পকেটে স্বামীর পাশে থাকে, সেই সমস্ত নারী প্রকৃতভাবে স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। আমি মরে গেলে তুমি কি আরেকটা বিয়ে করবা? না না, কি বলো, আমি আর বিয়ে করব না। ও আচ্ছা, ফুলে ফুলে ঘুরে মধু খেয়ে বেড়াবা, তাই না? আচ্ছা, আমি বিয়ে করে নেব। সে তো করবেই, আমার মরার অপেক্ষা করে তো তুমি আসো। না না গো, আমি তোমাকে কিছুতেই মরতে দেব না। হ্যাঁ আমি জানি তো, আমি বিছানায় অসুস্থ হয়ে পড়ে থাকবো আর তুমি বাইরে মেয়ে নিয়ে ফুর্তি করে বেড়াবা। কি যে বলো, বাইরে ফুর্তি করতে যাব কেন? আচ্ছা, তার মানে ঘরে এনে ফুর্তি করবা? আচ্ছা, মুশকিল তো, ঘরে আনতে যাব কেন? মানে তার ঘরে যা ফুর্তি করবা? কে সেই রমণী? পাশের বাড়ির ভাবি? আমি মনে হয় বুঝি না। আরে ধুর, উনি তো বয়সে আমার অনেক বড়। ও আচ্ছা, বয়সটাও তাহলে জানা হয়ে গেছে? আরে না, আমি জানতে চাই নাকি, উনি তো নিজেই আমাকে বললো। কবে বললো? তুমি ওর বাড়িতে গেছিলা তাই না? আরে না, ওনার ফোনটা হ্যাং করছিল, ভাইয়া বাসায় ছিল না, তাই আমাকে একটু ডাকছিল। ও আচ্ছা, ভাইয়া যখন বাসায় থাকে না তখন তুমি ওর বাড়িতে যাও না? চরিত্রহীন লম্পট, আজই তোকে ডিভোর্স দেবো। আরে ধুর পাগলি, ডিভোর্স কি আর একদিনে হয় নাকি? ডিভোর্স দিতেও 3 মাস সময় লাগে। সে খবর নেওয়া হয়ে গেছে, বাকি কি রেখেছো আর শুনি? কি যে বলো, তুমি ঘুমাও তো। আমি ঘুমাই আর তুমি ভাবির সাথে ডেটিং করতে যাও তাই না? ধুর, তোমার যা মন চাই ভাবো, আমি গেলাম। আমার আর এই অশান্তি ভাল লাগে না। रुको जरा। সে তো যাবাই, তোমরা তো আগে থেকে টাইম ফিক্সড করে রাখছো, তা যাবা না? যাও, আমি বুঝি না মনে হয়। তোমার মতো মেয়ের সাথে আমি আর একটা দিনও সংসার করব না। ও বউ, বউ আমার কম্বলটা দিয়ে যাও। এই যে কম্বল। আমার তো জ্বর আইছে, কম্বলটা একটু গায়ের পর দিয়ে দেও। আমি পারুম না আপনি কম্বল গায়ে দিয়ে দিবেন। কম্বল গায়ে দিবেন তাও পারেন না? না এত ফরমাইশ আসছে কোন জায়গাতে? পারলে দেন, না পারলে না দেন। আচ্ছাও তুমি ভালো হইছে, এত জ্বালা যন্ত্রণা তোমার সহ্য হয় না। পোলা পানের জ্বালা যন্ত্রণা, সংসারে এত কাম, আর তোমার মা এলো বাড়তি ঝামেলা। কেন, কি হয়েছে? শোনো, একটা কথা বলি, তোমার মার 12 মাসে অসুখ বিসুখ হয়েই থাকে। তোমার কতবার বলছি তোমার ওইসব ভাই বাড়িতে তোমার মারে পাঠায় দেওয়ার জন্য? একটা কথাও যদি তুমি আমার শোনো, কয়বার বলছি, এইবারই লাস্ট। তোমার মায়ের তুমি তুমি ওইসব ভাই বাড়ি পাঠাই দিবে। যদি না শোনো তাহলে আমি এই বাড়ি থেকে চলে যাবো। এখন তুমি বলো কারে রাখবা, আমারে রাখবা না তোমার মারে রাখবা? মা, মা, তোমার জন্য ওষুধ নিয়ে এসি, ওইটাই ওষুধগুলো খায় নাও। ওঠো মা। কি সিদ্ধান্ত নিলা? তোমার মারে কোন বাড়ি বাড়ি পাঠাইবা? তোমার যদি ভালো না লাগে তাহলে তুমি এবার থেকে চলে যাও, আমার মা এই বাড়িতেই থাকবে। এ পুরুষ নাকি স্ত্রী থেকে মাকে বেশি গুরুত্ব দেয়, সেই সংসার কোনোদিনও করা যায় না। আমি আমার বাচ্চাকে নিয়ে এখনই চলে যাইতেছি। তোমার যদি ইচ্ছা হয় তুমি যেখানে খুশি চলে যাও,
আমার বাচ্চা এই বাড়িতে থাকবে, আমার কাছে থাকবে। আমি হইলাম ওর মা, 10 মাস 10 দিন গর্ভে ধরে লালন পালন করে ওরে বড় করছি। এই পৃথিবীতে তুমি কেন কারোর অধিকার নাই আমার সন্তান থেকে আমার আলাদা করার। তুমি যেমন তোমার বাচ্চাকে গর্ভে ধারণ করছো, লালন পালন করছো, কষ্ট করতেছো বাচ্চার জন্য, তুমি কোনোদিনও চাও না তোমার বাচ্চা তোমার থেকে আলাদা হয়ে যাক। সেরকম আমার মাও কিন্তু কোনোদিন চায় না আমি তার থেকে আলাদা হয়ে যাই। আমার এই মা সারাটা জীবন কষ্ট করে আমার এই লালন পালন করছে, পড়াশোনা করাইছে। আমার মা এখন বয়স হয়ে গেছে, এখন অসুখ বিসুখে ভুগতেছে। আর এই মা তোমার কাছে এখন বোঝা হয়ে গেছে। এই মায়ের অসুখ বিসুখের টাকার হিসাব তোমাকে দিতে হয়। তোমার মতো মেয়ের সাথে আমি আর একটা দিনও সংসার করব না। আমার মা আর আমার বাচ্চা এই বাড়িতেই থাকবে। তোমার যদি ইচ্ছা না হয় তুমি যেখানে খুশি চলে যেতে পারো, আমি তোমাকে বাধা দেবো না। দাঁড়াও, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি যেমন আমার বাচ্চাকে ছাড়া থাকতে পারবো না, তোমার মাও তেমন তোমাকে ছাড়া থাকতে পারবে না। একটা সন্তান জন্মদাত্রী মায়ের কাছ থেকে দূরে রাখার যে কতটা কষ্ট আজ আমি বুঝতে পারতেছি। আমি চাই না আমার কারণে কোনো মা তার সন্তানের কাছ থেকে দূরে থাকুক। আমার ভুল আমি বুঝতে পারছি, আমি মাপ চাই। আমি যা যা বলছি সবকিছুর জন্য তোমার কাছে আমি মাপ চাচ্ছি। আসলে আমার কাছে মাপ চাওয়ার মতো কিছু নাই। তুমি যার কাছে ভুল করছো তার কাছে মাপ চাইলে হবে। চলো মায়ের কাছে যাই। এই নশ্বর পৃথিবীতে আমার আপনার সবচেয়ে আপন যে মানুষটি, সে হচ্ছে মা। তাই সময় থাকতে মায়ের যত্ন নিন। হ্যাঁ মা, আমরা তো যাব, কিন্তু তুমি তোমার জামাইকে একটু বলে দাও। ওকে আবার আলাদা করে বলার কি আছে? না মা, ও তোমার জামাই না, না বললে কি ভালো দেখা যায়? এই নাও মা, একটু কথা বলবো। হ্যালো, আসসালামু আলাইকুম মা। হ্যাঁ হ্যাঁ, তোমার চলে এসো। কেটে গেল। দেখি তো। হ্যালো মা, তোমার বাড়ির অনুষ্ঠান তুমিই করো, তোমার আত্মীয় স্বজনদের নিয়ে, আমরা যাচ্ছি না। এমন করে বলতেছো কেন? মা হয়তো বা ব্যস্ত আছে। দেখেছিস, ও ঠিকই বুঝছে যে আমি ব্যস্ত আছি। তুই একটু বেশি বুঝিস। বিয়ে হয়ে গেছে না, নিজেকে অনেক বড় মনে করিস। বিয়ের পর বড় হয়ে গেছি কিনা তা বুঝি না, কিন্তু আমার স্বামীর মান সম্মান আমি ঠিকই বুঝি। তুমি তো বাসায় এসে দাওয়াত দাওই নাই, ফোনেও পর্যন্ত ভালো মতো কথা বলো নাই, কেমন আছি না আছি তাও পর্যন্ত জিজ্ঞেস করো নাই। শোনো মা, যেদিন তুমি আমার স্বামীকে সম্মান করতে পারবা ওই দিন তোমার বাসায় আমি পাওয়া রাখবো, তার আগে আমি তোমার বাড়ির সীমানায় যাব না। তুমি শুধু শুধু মার সাথে ঝামেলা করতে গেলে। পুরুষ মানুষের টাকা পয়সা কম থাকলে এরকম একটু আটটু অপমান হইতেই হয়। তোমার ইনকাম কিরকম সেটা কোনো ইম্পর্টেন্ট বিষয় না, ইম্পর্টেন্ট হচ্ছে তুমি ওই বাড়ির জামাই। তুমি জামাই হিসাবে যদি ওখানে প্রাপ্য সম্মান না পাও তাহলে ওই বাড়িতে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। একজন আদর্শ স্ত্রী কখনোই নিজের স্বামীর অসম্মান সহ্য করবে না। কি আছে এগুলো? বাইরে যাও এই বাড়ির থেকে। এই যে বাজার নিয়ে এসি। কি বাজার আনছাও? তোমার আমি কি আনবো স্যার, তুমি কি আনছাও? এগুলো কি তোর ভিতর খাবো? আর মুরগি কো? আর পুরা পানের জন্য কাপড় চোপড় আনবো বলছিলাম, সেটাও কি আনতো নাকি তুমি? আয়, এই থার পানে কাপড় চোপড় না নিয়ে আসে তুমি বাড়ি ঢুকবা না, তাও। ভাই কি লাগবে? ভাই, ওই শার্টটা একটু দেখান না। ভাই, শার্টটা কি বাকি দেওয়া যায় না? আর এমনি আইসেন ঈদের বাজারে ফাইজলামি করবার। ঈদের সময় কেউ বাকি দেয়? যত সব ফালতু লোকজন চলে আসে দোকানে। ইস, কতগুলো টাকা রে! এই টাকাগুলো হইলে তো আমার সব সমস্যার সমাধান হয়ে যায়। টাকাগুলো আমি নিয়ে যাই। না, কাজটা কি ঠিক হইব? আর কেউ না দেখুক, আল্লাহ তো দেখতেছে। টাকাগুলা তো ওনার প্রয়োজনও হইতে পারে,
টাকাগুলো ওনার আমি ফেরতে দিয়ে দিই। ওই জমি আমারই লাগবে, বুঝছো? তুই একটু ম্যানেজ কর যেভাবে হোক। হ্যাঁ ভাই আচ্ছা, একটু হোল্ড করতো। আপনি যখন নামলেন না হোন্ডা থেকে একটু আগে, আপনার এই মানি ব্যাগটা মাটিতে পড়েছিল, আমি পায়ে রাইখে দিতে, দেখেন সব ঠিক আছে কিনা। ও তাই তো। সবই ঠিক আছে, আপনার অসংখ্য ধন্যবাদ। আসি হ্যাঁ ভাই। আল্লাহ কিছু একটা ব্যবস্থা করে দাও আল্লাহ, সারাদিন কত জায়গায় ঘুরলাম। লাগবো না, আমি তোমারে তো আল্লাহ আল্লাহ বাচ্চাদের একটা জামা কিনে দিতে পারলাম না আল্লাহ, তুমি রহমানের রাহিম, তুমি সাহায্য করো আল্লাহ। আল্লাহ আল্লাহ তোমার অশেষ রহমত আল্লাহ। যখন সব দরজা বন্ধ হয়ে যায়, নেক নিয়তে আল্লাহর কাছে তখন চাইলে আল্লাহ অবশ্যই বান্দাকে বিমুখ করে না। নেন ভাই তরমুজটা, ভাই কয় টাকা? ভাই এই তরমুজটা বেশি ভালো হবে না, আপনার একটা ভালো তরমুজ আমি বাইসে দিই ভাই। আচ্ছা ভাই, তাহলে ভালো থাকে একটা দেন। ভাই এই তরমুজটা নেন, এটা সর্বোচ্চ ভালো হবে ভাই। এটা কি ভাই লাল হবে? 100% লাল হবে, মিষ্টি হবে ভাই। আচ্ছা ভাই, ভালো হলে তাহলে এটা আমাকে দিয়ে দেন। ভাই কয় টাকা ভাই এটা? 400 টাকা দেন ভাই। দেখেন ভাই, টাকাটা ঠিক আছে নাকি? আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা ভাই, ব্যবহারটা ভালো লাগছে, আবার আসবো। আচ্ছা, আসসালামু আলাইকুম। কিরে, ওই দিক থেকে একটা জিনিস খেয়াল করলাম, তুই তরমুজটা বেচতি না কাস্টমারের কাছে? মহাজন এই তরমুজটা হচ্ছে পচা তরমুজ, হ্যাঁ। ওই লোক তো ঠিক পায় না। হ্যাঁ। এই তরমুজটা আমি ওনারা দিয়ে দিতে পারতাম, হ্যাঁ। কিন্তু বাইরে যে কাটার পর দেখবো এই তরমুজটা পচা, তখন তো উনি মনে মনে গালিগালাজ করবো। আমার 400 টাকা লস হয়ে গেছে, আমার মাল পড়ে রয়েছে, তুই বেচতি বেচতি, সমস্যা কি? মহাজন আসলে একটা পচা তরমুজ আমি কিভাবে দিই ওই লোকটারে, যাই না শুই না। এত সৎ লোকটি আমি কেমনে দোকান চালাবো? তোমার মতো কিন্তু কর্মচারী আমার দোকানের দরকার নাই। এত ইমান নিয়ে আমার কেমনে তোমার আজকে থেকে চাকরি ডট, তোমার আমার দোকানে থাকা লাগবে না, এরকম সৎ কর্মচারী আমার দরকার নাই। তুমি আজকে চলে যাও আমার দোকান থেকে, তোমার দরকার নাই আমার। মহাজন আসলে এটা করে আমার সংসারটা চলে, আপনি যদি এভাবে আমার পেট লাথি দেন। আমার চালান খাইতে রয়েছে 400 টাকা, আমার বাইরে যেতে তরমুজটা বিক্রি করলে ও ইমান দেখাইতেছে। তুমি বাইরে দিয়ে ইমান দেখাও, আমার এদিকে ইমান দেখান লাগবে না, অন্য জায়গায় যে ইমান দেখাও। তুমি নিজে দোকান দিয়ে তারপর ইমান দেখাও, যাও যাও চলে যাও, তোমার মতো কর্মচারী আমার লাগবে না, যাও যাও, তুমি চলে যাও, যাও। আইসে ইমান দেখাইতে আইসে। একজন সৎ ব্যবসায়ীর সম্মান শহীদদের কাতারে, তাই সৎভাবে ব্যবসা করুন। আপনার আমার রিজিকের মালিক একমাত্র আল্লাহ। আব্বা, চার্জার থেকে মোবাইল খুলছে কে? লাইটটা চার্জে লাগাইছি, রাত্রে লাইটটা লাগবো তো, তুই লাইটটা খুলে মোবাইলটা চার্জ দে যা। এইটা আপনি কি করলেন? আমার ফোনে চার্জ নাই, আমি এত কিছু বুঝি না, আমার ফোনে এখন 100% চার্জ লাগবো। 100% চার্জ তোরে আমি এখন কেমনে দিবো? মোবাইলটা এখন যে চার্জে দিয়ে দে, চার্জ হয়ে যাবে না, যা। এখন আমি মোবাইল নিয়ে বাইরে যাবো, বন্ধুদের সাথে গেম খেলুম। এখন কেমনে খেলুম? দিলেন তো মাথাটা গরম করে। আমি এত কিছু বুঝি না, আজকে আমার একটা পাওয়ার ব্যাংক কিনে দেওয়া লাগবো। আরে এগুলা কি করতেছা? পাওয়ার ব্যাংক এখন ঘরে যায়, মোবাইলটা চার্জে দে, চার্জ হয়ে যাবে না, যা বাবা যা। ধুর, ভাল লাগে না, আমার মোবাইলের থেকে ওনার চার্জার বেশি ধরে গেছে। ধুর। কিরে বন্ধু, কি হয়েছে তোর? সরি বন্ধু, তোর এতক্ষণ অপেক্ষা করে রাখলাম। আরে কি হয়েছে সেটা তো বলবি আগে। আমি সকালে মোবাইল চার্জ দিছি, আব্বা মোবাইল খোলায় লাইট চার্জ দিছে, এখন ফোন 1% চার্জ নাই। কেমনটা লাগে? তোর তো আগেই বলছিলাম যে আজকে আমরা সবাই মিলে ক্রিকেট খেলি, আর তুই পড়ে গেছিস গেম নিয়ে। আর তোর আব্বা তো রাত্রে মাছ ধরে, এর জন্য হয়তো বা লাইটটা চার্জ দিছিল, আর তুই এর জন্য এত রিয়াক্ট করবি? আচ্ছা বাদ দে, আজকে আমরা ক্রিকেট খেলি, চল। ভাবছিলাম মোবাইলে এখন গেম খেলুম, দূর ক্রিকেট। আরে চল চল, এগুলো হচ্ছে নর্মাল বিষয়, এগুলো নিয়ে তো রাগ করলে চলে। চল চল চল।
মাসুম, আজকে ফার্স্টে ব্যাটিং এ নামি তুই বুঝছোস, আর ফার্স্ট ওভার বলটা আমি করব, তাই খেলাটা ভালো হইব। মাসুম, মাসুম, একটু বাজার যাওয়া লাগবো। বাজার থেকে কিছু সদাই পাতে আনা লাগবো। আব্বা আমি বাজারে এখন যাইতে পারবো না, আমি কেবল স্কুল থেকে আইছি, আমি এখন ওদের সাথে ক্রিকেট খেলুম। বেশি দেরি হবো না তো, অল্প কয়টা সদাই, বাজারে যাবি আর আসবি। আপনি নিজে যেতে পারেন না, আমার কনকে? আরে আমি তো চাচার লগে একটু পাশের গ্রামে যাবো, তুই একটু জানা বাবা। দূর, আপনার আমি পেলাম না, বাজার টাজার যাইতে পারবো না, আপনি যান এখান থেকে। মাসুম, বাজারে তো আমার একটু দরকার আছে, চল তাহলে আমরা একলগে যাই। শান্তিতে একটু ক্রিকেট খেলুম, তাও পারি না, চল। বন্ধু তোর বাজারে কি কাজ রে? ওই যে একটু মতো বন্ধু, একটা ছবি আনতে। আচ্ছা বন্ধু, তুই তোর আব্বার সাথে এমন আচরণ করিস কেন? কি কস, আমি আবার কেমন আচরণ করলাম? এই যে খুব রুট ভাষায় তুই তোর আব্বার সাথে কথা বলিস, যখন হারাবি না বন্ধু তখন বুঝ। আরে কি কস এগুলো, চল বাজার যাই। ভাই আমার ছবিটা কি হয়েছে? হ্যাঁ ভাই হয়েছে। এই নেন, আপনারা তো চিনে দেন না ভাই। ভাই এটা অনেক আগের ছবি তো, এর জন্য আর কি। এটার জন্য আপনি কয়টা তুলবো ভাই? 50 টাকা দেন ভাই। বন্ধু এটা কার ছবি রে? দেখবি? দেখা। উনি কে? আর এই পিচ্চিটাকে? এই যে উনি হলেন আমার বাবা, আর এই যে পিচ্চিটা হলাম আমি। এইটা তোর আব্বু? তোর আব্বুরে তো আমি আগে কখনো দেখি নাই, সিহারা পুরো তোর মতো। এটাই আমার আব্বুর সাথে আমার শেষ স্মৃতি। আর আম্মু বলছে এই ছবিটা তোলা 7 দিন পরে নাকি আমার আব্বু মারা গেছে। তাইলে তো তুই অনেক ছোট থাকতে তোর আব্বু মারা গেছে। তুই যখন তোর বাবার সাথে খারাপ ব্যবহার করিস বন্ধু, তখন শুধু আমার মাথায় একটা কথাই আসে, তোর বাবা আছে বলেই তুই এমন করতে পারোস। আর আমার কথাটা চিন্তা করে দেখ বন্ধু, আমি আমার বাবাকে বাবা বলেও ডাকতে পারি না। ভাই রে, আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো না, আমি কখনো তার সাথে খারাপ ব্যবহার করতাম না। সে যা বলতো আমি তাই শুনতাম, আর কখনো তার সাথে রাগ করে থাকতাম না। থাক বন্ধু, কান্না করিস না। আজ তোর বাবা আছে বলেই তুই তোর বাবার গুরুত্ব বুঝতেছিস না। যখন আমার মধ্যে তোর বাবাকে ঠিক আছে পাবি না, কোনো আবদার করতে পারবি না, তখন বুঝবি এই দুনিয়া বাবার মতো কেউ হয় না। বন্ধু, তুই তোর বাবার সাথে কখনো খারাপ ব্যবহার করিস না। ঠিক আছে বন্ধু, আমি আর আমার বাবার সাথে কখনো খারাপ ব্যবহার করব না। কিছু বলবা? বোতল নিবা? আসো, কাছে আসো, বসো এখানে। তোমার ক্ষুধা লাগছে? এই নাও, এটাও নাও, এটাও তোমারই, ঠিক আছে? বাবা, ইফতারের অল্প সময় বাকি আছে, এইগুলা দিয়া তুমি আজকে ইফতার করো। এটা কি করলা বাবা? ইফতারের তার অল্প একটু সময় বাকি ছিল, তার আগে এই পানিটা তুমি খাই ফেলাইলা। খাইলে কি হয়? ইফতারের আগে কিছু খাইলে রোজা হয় না। আচ্ছা আঙ্কেল, না খেয়ে থাকলে কি রোজা হয়? হ্যাঁ বাবা, না খায় থাকলে রোজা হয়। আচ্ছা আঙ্কেল, আমি 3 দিন ধরে খাই নাই, আমার কি রোজা হয়েছে? ভাই এ জায়গা কি হইতেছে আমি তো কিছু বুঝতেছি না। আর এই যে এরা কারা? শুভ, তোর ভাস্তি তো বড় হয়ে যাইতেছে, বিয়ে শাদী দেওয়া লাগবো, নতুন একটা ঘর দিমু, তাই এই জায়গার পজিশন দেখতেছি, একটু মাপজোপ করতেছি। এই যে উকিল সাপরে আর এই যে মাসুমরে নিয়ে আইছি। ভাই আব্বা মারা গেল 7 দিন হইলো না, আর এর ভিতরে তুমি ঘর দেওয়ার জন্য তোর যে আরম্ভ করে দিছাও। দেখ, মানুষ সবাই একদিন মরে যাইবো, বাপ তো কারো চিরদিন বেঁচে থাকে না, তাই বলে ঘর দেওয়া তার বন্ধ করা যাবো না। ভাই আব্বা মারা গেছে, এই গুরুত্ব যে তোমার কাছে নাই এটা আমি বুঝলাম, কিন্তু এই রাস্তার পাশে জায়গা তুমি নিতে সময় পেয়ে এই সাথে আমি বুঝলাম না ভাই। দেখ, আব্বা মরার আগে কয়ে গেছে রাস্তার সামনে যে জায়গাটা, ওই জায়গা যেন আমি ঘর তুলি। কই, আমি তো ভাই এই খবর জানি না। কি কবে চাস তুই?
তার মানে কি আব্বা কয়ে যায় নাই? আর আব্বা তোর চাইতে আমারে শতগুণে বেশি ভালোবাসতো। এছাড়া এই যে উকিল সাহেব আছে, এই যে মাসুম আছে, এরা সবাই জানে যে সামনের জায়গা আব্বা আমায় দিয়ে গেছে। আব্বা যে তোমারে সামনের জায়গায় দিয়ে গেছে আমি তো ভাই জানি না ভাই। আর তোমার এই পাশের জায়গার থেকে সামনের জায়গার দাম হলো ভাই ডাবল। না ভাই আমি ভাই কোন ধরেই মানুম না ভাই। তোর যদি বিশ্বাস না হয়, এই যে উকিল সাহেব আছে, উকিল সাহেব জিজ্ঞেস করে দেয়। শোনো ছোট ভাই, তোমার আব্বার সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল। তোমার আব্বা মারা যাওয়ার আগে আমাকে বলে গেছে যে এই সামনের জায়গাটা তোমার বড় ভাই পাবে। ধরু মেয়ে আপনার মিছিল নাকি? আর আব্বা যদি এই সামনের জায়গা যদি আমার বাইরে দিয়ে যাইতো, আমি না জানলাম এলাকার আর মানুষ নাই, হেরা জানতো না। আর ভাই শুনো, এই জায়গা কোনো গট ট্রেন চলবো না। আগে জায়গার মাপ জমেবো, তারপরে তুমি যা করবে। আমি এখনই মেম্বারে ফোন দিতেছি, হে আসুক। তুই যারে ফোন দেওয়ার দে, আমিও দেখতেছি কি করা যায়। হ্যালো মেম্বার কাকা, আপনি এখন আমাকে বাড়ি পর আসেন তো। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? আসেন আসেন। আসসালামু আলাইকুম। বসেন। কি রে বাইস্তেরা, 7 দিন হয়ে গেল না তোকে বাপ মরছে, এখনই বাইতে বাইতে সমস্যা। মেম্বার সাহেব, আপনি তো আমার সাথে আসেন, আমি আপনাদের খুলে কইতেছি কি যে কি সমস্যা হয়েছে। আসেন আমার সাথে। এই জায়গাটা মনে করেন যে পুরো জায়গাটা ঠিক আছে, আমার ব্যবস্থা করে দিবেন যেমনিও, আমি আপনার একটা খুশি করে দিবেন মেম্বার সাহেব, যেমনিও করে ব্যবস্থা করে। আরে তুমি কোনো চিন্তাই করো না। হ্যাঁ আচ্ছা, আপনি এই ব্যবস্থাটা করে দিবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ওকে। আর এই পুরো ব্যাপারটা কিন্তু আপনার গোপন রাখবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। সবই তো বুঝলাম, ওই যে রাস্তার পাশের জমিটা নিয়ে তো করবেন তুই বাইতে বাইতে ঝামেলা, কিরা খাইবো? তাইলে এখন আমার কথাটা শুন, তোর বাপে যেদিন মারা গেল তার আগের দিন রাত্রে আমার কাছে গেছিল, বললো বড় পোলারে সামনের জায়গাটা দেবো আর ছোট পোলারে পিছের জায়গাটা দেবো। দলিল করে দিতে চাইছিল, কিন্তু বিচারাটা তারপর দিনে মারা গেল। কাকা আব্বা যে এই পদের কথা কয়ে যাবো, আমার যে বিশ্বাস হয় না। আরে বাইসতে, তোর কি আমি মিথ্যা কথা কমু? তুই ক, এটা কি আমার মিথ্যা কথা কোনো লাভ আছে? কিন্তু কাকা কাকা এর মধ্যে কিন্তু কোনো কিন্তু মিন্তু নাই, আমি কিন্তু কোনো কিন্তু মিন্তু বুঝি নাই। আব্বা কয়ে গেছে সামনের জায়গা আমি খামু, মানে আমি খামু। আপনার কাছে কয়ে গেছে, আপনি সাক্ষী আছেন। উকিল সব কাগজপাতি দেন, আমি সব কাগজপত্র নিয়ে আইছি, আপনি সবকিছু বন্টন করে দিবেন। আপনি থাকলে আর কোনো ঝামেলা হবো না। এই নেন টাকা। শুভ বাজান, সব তো ঠিকই আছে। আজ হলেও বাক করা লাগবো, কাল হলেও বাক করা লাগবো। বাবা সাইনটা দে, এদিকে। কাকা আপনি মুরব্বী মানুষ, আমি আপনার আমার পিতার মধ্যে সম্মান করি। আমার আব্বা যেহেতু আপনার বইলে গেছে, আবার আপনি এই জায়গায় সাক্ষীও দিলেন, ঠিক আছে আমি এই জায়গায় সাইন দিতেছি। আপনার কথার উপর ভিত্তি করে আমি সাইনটা দিয়ে দিতেছি। আচ্ছা বাবারা, তাহলে ওই কথা রইলো। আর শুভ বাবা, তুই মন খারাপ করো না বাবা, তোর বাপে যা বলে গেছে সেভাবে হয়েছে। তাহলে মাসু কাকা আমি আপনার আগে দিয়ে আসি। মনে রাখবেন, এক ভাইয়ের সম্পদ অন্য ভাই যদি জালিয়াতি করে আত্মসাৎ করে, তাহলে তার পেটে জাহান্নামের আগুন জ্বলতে থাকবে। তাই আমরা যেন এমন জঘন্য কাজ থেকে নিজেকে বিরত রাখি।